রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বিদ্যুৎ গ্যাসের সমস্যা সমাধানে অন্তত 2 বছর লাগবে জানালেন অর্থমন্ত্রী। এবং চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন বললেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিতে বাধা এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজ কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলার পাকুন্দিয়া জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে পোনা মাছ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একদিনে সকল সমস্যার সমাধান হবে না উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন সেসব ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে কাজ করছে। এই সময় প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই দেশের মানুষ আজ বিদ্যুৎ ও গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে একসাথে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সর্বনিম্ন 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটটি বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে স্বীকার করেন মন্ত্রী। তবে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, তবে সঞ্চালন ব্যবস্থা বর্তমানে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সময় রাজস্ব খাতের সংস্কারের অংশ হিসেবে কর নীতি নির্ধারণের দায়িত্ব আমলাদের হাতে না রেখে বিশেষজ্ঞ গ্রুপের কাছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল কার্যকর করা হবে। সাধারণত 5 বছর পর পর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল দেওয়ার রীতি থাকলেও গত সরকার 11 বছরেও তা বাস্তবায়ন করেনি বলে জানান তিনি। মুখ্য সচিব আরও বলেন, বর্তমানে প্রায় 18 লাখ সরকারি কর্মচারী রয়েছে। তাদের চাপ সামাল দিতে নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। কিন্তু কী করবেন, মানে সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এখন তারা তো কর্মকর্তা কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটা তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে,
এবং এটার ধারাবাহিকতা যে 5 থেকে 6 বছরের মধ্যে হওয়ার কথা, কিন্তু আজকে প্রায় 12 বছর হয়ে যাচ্ছে। অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব AKM শহীদুল করিম কথা জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে ঢাকা এই বার্তা দিয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা CEC AMM নাসির উদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। ভোট গ্রহণ হবে 20 আগস্ট। ভোট গ্রহণের জন্য 20 আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোট অনুষ্ঠিত হবে। অলিয়া আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। সংঘবদ্ধ ডাকাত দলের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় আসামিদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানী ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান ডিএমপির এস্টেট ডেভেলপমেন্ট ও ICT বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি। সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। একটা কালো ওয়াক টকি সেট, বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত একটা হ্যান্ডকাপ, গাড়ির 2টা বোয়ার নাম্বার প্লেট, 3টি র্যাব লেখা বেস্ট, 1টি ডিবি লেখা বেস্ট, 2টি রিফ্লেক্টিং বেস্ট, 5টি কালো রঙের রিফ্লেক্টিং স্টিকার, 5টি হলুদ রঙের রিফ্লেক্টিং স্টিকার, 1টি কালো রঙের পিস্তল কাভার, একটা খেলনা পিস্তল, 3টা স্মার্টফোন এবং কিছু রাউটার। এগুলি এই সব সরঞ্জামাদি তারা ব্যবহার করত হচ্ছে এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। তথ্য প্রযুক্তির যুগে সরকারি তথ্য দ্রুত ও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশাল নগরের কাশীপুর এলাকায় 17 কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে সঠিক তথ্য নিশ্চিত করতেও এই প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুব দ্রুত একটা সেবা দেওয়ার দক্ষতায় নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন তারা হচ্ছেন সাংবাদিক ভাইরা। এখানে প্রেস ক্লাব আছে, ডিআরইউ আছে, অন্যান্য সাংবাদিক সংগঠন আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা কিন্তু ইজিলি তথ্য কমপ্লেক্সে আপনাদের তথ্য সংগ্রহ এবং তথ্য ডিসেমিনেট করার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন। আমার আহ্বান থাকলো, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের সমস্ত ধরনের ব্যক্তিত্বরা। জুলাই গণ অভ্যুত্থান দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এবং ভবিষ্যতে যেন নতুন করে কোনো ফ্যাসিবাদের আগমন না ঘটে তা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হোসাইন সহ শিক্ষক কর্মকর্তারা। আমরা যদি ভুল করি, আমরা যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো যদি আমরা নির্মাণ না করতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবারও অন্য কোনো পথ ধরে আবার অন্য কোনো চোরাগলি দিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য আমাদের প্রতিটি কাজ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের ওই কাজটি করতে হবে, সেটি হলো ওরা যা যা করেছে আমরা তার বিপরীতটা করব, তাহলেই ভালো কাজ। ওরা করেছে দলীয়করণ, ওরা করেছে আত্মীয়করণ, ওরা করেছে আওয়ামীকরণ, ওরা করেছে দেশের রাজকোষ শূন্য করা, ওরা করেছে ব্যাংক লুটপাট, দেশের আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা। এই কাজগুলোর বিপরীত কাজগুলো আমরা করলে সফল হব। পঞ্চগড়ে বর্তমানে প্রায় 4 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। আগামী মৎস্য সপ্তাহের আগে এই ঘাটতি দূর করে পঞ্চগড়কে মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। সভায় জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর কে.এম. আব্দুল হালিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে শত্রুভাবাপন্ন শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। রোববার ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দীদের ঐতিহাসিক প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন ইরানি সামরিক বাহিনী। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এই প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক প্রতিরোধের চেতনা বর্তমান প্রজন্মের ইরানিদের মাঝে স্থানান্তরিত হয়েছে, যারা বিশ্বের সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শত্রুপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরান তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে নিজেদের অবস্থান অব্যাহত রাখবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ঐতিহাসিক টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। বিশেষ করে কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসা মেহেদী হাসান মিরাজের কাছে হয়ে উঠেছে বিশেষ আনন্দের। ম্যাচ শেষে মিরাজ জানান, 5 উইকেট নেওয়ার পর গিলক্রিস্টই তার সাক্ষাৎকার নেন। এই সময় বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে দলকে অভিনন্দন জানান তিনি। মিরাজ বলেন, গিলক্রিস্ট বাংলাদেশের পারফরম্যান্সের বিস্ময় প্রকাশ করে বলেছেন, তোমরা আমাদের অবাক করে দিয়েছ। আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে ক্রিকেট খেলতে পারো। একজন কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন স্বীকৃতি পুরো দলের জন্য গর্বের বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে গিলক্রিস্টের এমন প্রশংসা শুনে নিজের কাছেও খুব ভালো লেগেছে। পেনাল্টি মিসের হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি। তার পেনাল্টি মিসের খেসারত দিয়েছে তার দল ইন্টার মায়ামি। রোববার শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে 4-1 গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচে পরাজয়ের মাধ্যমে মায়ামিও হ্যাট্রিক করেছে হারের। এই নিয়ে টানা 3 ম্যাচে হারল দলটি। মেসি এই নিয়ে টানা 3 পেনাল্টি মিস করলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে 2টি পেনাল্টি মিস করেছিলেন তিনি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে, অন্যটি শেষ 16 মিশরের বিপক্ষে। অপরদিকে
MLS এ প্রায় 1 বছর পর মেসি প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন। 2025 সালের 13 সেপ্টেম্বরে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি। লিগে টানা 6 ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে নেমেছিল মায়ামি। জিতলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ড টেবিলে ন্যাশভিলকে টপকে শীর্ষে উঠত তারা, কিন্তু হেরে যাওয়ায় বাকি 15 ম্যাচে এখন 5 পয়েন্টে এগিয়ে থাকলো ন্যাশভিল। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বিদ্যুৎ গ্যাসের সমস্যা সমাধানে অন্তত 2 বছর লাগবে জানালেন অর্থমন্ত্রী। এবং চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন বললেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।